এই এসএসসি যে লিস্ট বার করেছে এটা গলত টেন্টেড লিস্ট, গলত। ওপর থেকে কেউ এসএসসিকে নিয়ন্ত্রণ না করলে এই জিনিস হয় না। এসএসসি তো নিজেরই উচিত ছিল যে ওএমআরটা প্রকাশ করে। এসএসসি করে না কেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশন একা নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। এর সঙ্গে রাজ্য সরকারের উচ্চ পদস্থ যারা কর্মচারী তারাও রয়েছে। পাল্টিটা 180 ডিগ্রি যে ঘুরে গেল ব্রাত্য বসু, এটা কার কথায় ঘুরলেন, এটা কেন তদন্ত হবে না? এসএসসিকে কে চালাচ্ছে? বাঘ হয়, বাংলার বাঘ। তাহলে আপনি বলে দিন না, যা তৃণমূল যারা করে তারা এসআইআর ফর্ম ফিল আপ, এনিউমারেশন ফর্ম ফিল আপ করো না, আমি লড়ে রাস্তায় লড়ে দেখিয়ে দেবো। দম থাকে বলে দেখান, সবার সামনে নিন, নিয়ে এসআইআর এর ওই ফর্মটা আপনি ছেড়ে ফেলুন। অসৎ মানুষদের বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নিতে হবে। সমস্ত রাজনৈতিক দল এটা নিয়ে রাজনীতি করছে। এনিউমারেশন ফর্মে কোনো রাজনীতি নেই। একটা লোক 100% রেজাল্ট করে তার লিস্টে নাম নেই, সে ইন্টারভিউ যেতে পারছে না। সারা ভারতে কোনোদিন এই জিনিস হয়নি। এই ধরনের মেন্টালিটি যাদের হয় তাদেরকে ফ্রড স্টার বলা হয়। 10 বছর পর এই পরীক্ষা যদি বাতিল না হয় আমি খুশি হব। স্যার, এসএসসিকে সব ওএমআর প্রকাশ করতে হবে বললেন বিচারপতি অমৃতা সিনহা, দেওয়া হলো ডেডলাইনও, কি বলবেন? দেখুন, এসএসসি তো নিজেরই উচিত ছিল যে ওএমআরটা প্রকাশ করা। এসএসসি করে না কেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আপনি দেখুন, সুপ্রিম কোর্ট আজকে আরও একটা ডাইরেকশন হয়েছে, এক্সপায়ারি অফ প্যানেল। এই ক্যান্ডিডেটদেরকে ইল্লিগাল বলেছে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ। এসএসসি এটাকে সাপ্রেশন অফ ফ্যাক্ট করে এদেরকে বসিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন একা নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। এর সঙ্গে রাজ্য সরকারের উচ্চ পদস্থ যারা কর্মচারী তারাও রয়েছে, হাই র্যাঙ্ক অফিসিয়ালস যারা। এবং মেন মাথাকে আমরা তো এটা সিবিআই প্রেয়ার করব, এটাকে প্রমাণ হোক। কারণ বড় মাথা না থাকলে এত বড় জিনিস, এই সংখ্যাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। দুটো কথা আপনাদের কাছে থাকবে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি বলেছি যে এই পরীক্ষা যদি 10 বছর পর, একটাই কথা বলেছি, এই পরীক্ষা যদি 10 বছর পর বাতিল না হয় আমি খুশি হব। আমরা তো জানি কি হচ্ছে। যখন জিনিসটা বয়লিং পয়েন্টে গেল, তারপরে মানুষ এবং সবাই জানতে পারল 5000 টেন্টেড নয়। এই এসএসসি যে লিস্ট বার করেছে এটা গলত টেন্টেড লিস্ট, গলত। ওপর থেকে কেউ এসএসসিকে নিয়ন্ত্রণ না করলে এই জিনিস হয় না। এসএসসিকে কে নিয়ন্ত্রণ করছে সেইটাই খুঁজে বার করা সিবিআই এবং ইডির দায়িত্ব। আমরা সেইটা নিয়েও মামলা করব এবং সেইটা নিয়ে আমরা এগোবো। আসল জেনুইন ক্যান্ডিডেট যারা, যাদের চাকরি চলে গেছে, যাদের অভাব অনটন হয়েছে, তাদের জীবনটা শেষ হয়েছে, এখানে টেন্টেডদের জন্য হয়েছে, তাই তাদেরকে আগে খুঁজে বার করতে হবে। এটাও খুঁজে বার করতে হবে যে কারা কারা জেনুইন ক্যান্ডিডেট। আমি এখনো বলছি হলপ করে, এই 26,000-এর মধ্যে জেনুইন ক্যান্ডিডেট আছে। এই জেনুইন ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে হবে এসএসসিকে। যতই ব্রাত্য বসু পাল্টি মারুক, বহুদিন আগে বলেছিল আমি লিস্ট দেবো, তার 24 ঘন্টার মধ্যে ব্রাত্য বসু বলেছিল, ওই ভিডিওটাও আমরা সামনে নিয়ে আসবো, ওই ভিডিওটাও আমরা সামনে নিয়ে আসবো কোর্টে, যে আমরা দেবো না। কেন তিনি বলেছিলেন তখন যে দেবো না? এটা তদন্ত সাপেক্ষ, এগোবে, সেই দিকে এগোবে। বড় বড় কথা, বড় বড় কথা। টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে, আর যারা জেনুইন তারা কাঁদবে। ফ্রেশার ক্যান্ডিডেট চিন্তা করে দেখুন তো, ফ্রেশার ক্যান্ডিডেট 60-এ 60 পেয়েছে, 70-এ 70 পেয়েছে। সারা ভারতে কোনো দিন হয়েছে? সারা পৃথিবীতে কোনো দিন হয়েছে যেটা বাংলায় হয়েছে? 100% রেজাল্ট করে লোকটা চাকরি পেল না আলাদা কথা, লোকটা ইন্টারভিউতে পর্যন্ত একটা আমাদের রাজ্যের ছাত্রছাত্রী ছেলেমেয়েগুলো যেতে পারবে না, এটা কিরমভাবে মেনে নেওয়া সম্ভব হয়? ব্রাত্য বসু বলছেন যে এই নিয়োগ বানচাল এটা বিরোধীদের চক্রান্ত। এই নিয়োগ বানচাল হচ্ছে কেন সেটা তো তিনি একবারও বলছেন না। ও তো নিজেই এর সঙ্গে যুক্ত।
ওই কর্মচারী কি বলবে তাই দিয়ে কি যায় আসে? মালিক, কোম্পানির মালিকটা কে? কেন ব্রাত্য বসু এটা বলছে? এটাও তো তদন্ত সাপেক্ষ। আমি তো এই ব্রাত্য বসুর আজকের কথা নিয়ে বলছি না। এর আগে ব্রাত্য বসু বলেছিল আমরা পুরো লিস্ট বার করে দেবো, কে জেনুইন কে ফেক, এটা বলেছিল। তার 24 ঘন্টার মধ্যেই ব্রাত্য বসু পাল্টি। এই যে ব্রাত্য বসু পাল্টিটা মারলো, সেই প্রেস কনফারেন্সটা আমাদের কাছে আছে। তিনি কি বলেছিলেন, কেন বলেছিলেন, কিভাবে বলেছিলেন, সব আমাদের কাছে আছে। এই যে পাল্টিটা 180 ডিগ্রি যে ঘুরে গেল ব্রাত্য বসু, এটা কার কথায় ঘুরলেন? এটা কেন তদন্ত হবে না? এসএসসিকে কে চালাচ্ছে? এই কর্মচারীদের কথা শুনে তো কোনো লাভ নেই। অভিজ্ঞতা 10 নম্বর মামলায় মুখ পড়েছে রাজ্য সরকারের। আপনারাও একাধিকবার বলেছেন যে নতুন পুরনো আলাদা করে পরীক্ষা নিতে হবে। এই সরকারের কি আদৌ সদিচ্ছা আছে নিয়োগ দেওয়ার? সরকারের তো সদ ইচ্ছাই নেই। সরকারের বাজার থেকে টাকা তোলা, যারা মাথাগুলো আছে তৃণমূলের, তাদের বাজার থেকে টাকা তোলা উদ্দেশ্য। আপনি চিন্তা করুন, রাষ্ট্র শক্তি, রাষ্ট্রযন্ত্র, তাদের পূর্ণ শক্তি দিয়ে টেন্টেডদের হয়ে আজও লড়াই করে যাচ্ছে এবং কালকেও করবে, এবং আগামী দিনে 10 তারিখে যে মামলা আছে তার পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এই রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্র এই টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে কেন লড়াই করছে, এইটার তদন্ত এবার আমরা চাইব। এটা প্রয়োজন আছে। আমি জানি এখানে অনেক কিছু হবে, কিন্তু লড়াইটা আমরা ময়দান থেকে ছেড়ে আসবো না, তাতে যা হয় হবে। লিখিত পরীক্ষা 60 পাওয়া নতুন পরীক্ষার্থীদের অনেকেই বলছেন যে এটা মমতার ABCD প্ল্যানের মধ্যে একটা। আপনি মনে করছেন? দেখুন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যারা চুরি করে তাদের অনেক প্ল্যান করতে হয়, আর যারা কিছু করে না তাদের এত প্ল্যান করতে হয় না। বিচার প্রক্রিয়াটা আর বিচার ব্যবস্থাটা একটু দীর্ঘমেয়াদী ব্যবস্থা। আমি বলবো না দীর্ঘমেয়াদী ব্যবস্থা, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছিল বিচার প্রক্রিয়াটা দেরি এই জন্য হয় কারণ সব পক্ষকে শুনতে হয়। আজকে যদি আপনারা হিয়ারিং দেখে থাকেন বা সুপ্রিম কোর্টে আপনারা হিয়ারিং দেখে থাকেন, 1 মিনিট করে হলেও সব পক্ষকে কিন্তু সাহেবরা শুনেছেন, বিচারপতিরা শুনেছেন। আজকে যদি আপনি হিয়ারিং দেখে থাকেন, 5 মিনিট হলেও যতগুলো পক্ষ যতগুলো ছিল সবাইকে শোনা তো সম্ভব না, তাহলে তো চলতে পারবে না। কিন্তু সব পক্ষকেই 2 মিনিট করে হলেও শুনেছে, বিচারপতিরা শুনেছেন। এটা শুনতে সময়টা লাগে। এবার কেউ কেউ আর্গুমেন্ট দীর্ঘায়িত করে, কেউ কেউ আইনি প্যাচ এমন মারে যাতে আরও দীর্ঘায়িত হয়। এবার মামলা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই কি এই বঞ্চিতরা কোনো আলোর সন্ধান পাবেন? দেখুন, আমরা বঞ্চিত এবং জেনুইন এদের হয়েই লড়াই করার জন্য নেমেছি। আমরা কখনোই চাইবো না, কেউই চাইনি যে জেনুইনদের কিছু ক্ষতি হোক। কিন্তু প্রশ্নটা এখানে যে জেনুইন কারা? এই যে কিছু দালাল দেখবেন বলে বেড়াতো যে আমরা জেনুইন, এখন দালালগুলো বলছে যে আমরা জেনুইন। মাথার মধ্যে ইনজেক্ট করে দিয়েছিল আরও কিছু দালালকে যে তোমাদের আমরা বাঁচিয়ে দেবো। সাধারণ মানুষের কাছে, ফ্রেশার ক্যান্ডিডেটদের কাছে, জেনুইন ক্যান্ডিডেটদের কাছে আমি একটা আবেদন করব, সুপরামর্শ নিন আর কোনো কিছু থেকে ভয় পাবেন না। ভয় যদি পেয়ে গেলেন আপনি শেষ হয়ে গেলেন, কারণ আপনাকে যে পরামর্শ দিচ্ছে, অনুপ্রেরণা থেকে পরামর্শ আসছে, এই পরামর্শ যখনই আপনি পা দেবেন আপনি বেরোতে, আপনি যতই আজকে আইনজীবীদের যাতা বলুন, কোনো লাভ হচ্ছে কি? আইন কিন্তু আইনের পথেই চলছে। আজকে আমাকে বাদ দিয়ে দিন, আমি আইনজীবী, আমার জায়গায় অন্য আইনজীবী এসে মামলা করবে, এটা অস্বীকার করার জায়গা নেই। অন্য আইনজীবীর জায়গায় আরেকজন আইনজীবী, আইন কিন্তু আইনের গতিতেই চলবে। তাই জন্য আমি বারবার বলবো, যেসব মানুষরা রয়েছেন যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা জেনুইন ক্যান্ডিডেট, আমার কাছে আসতে হবে না। কিন্তু আপনারা যেহেতু বিপদের মধ্যে আছেন, সুপরামর্শ নিন। আর তার সঙ্গে আরও একটা জিনিস আমি অ্যাড করব, দয়া করে যারা তৃণমূল করে তাদের পরামর্শ নেবেন না, আরও ডুবে যাবেন।
এসআইআর আবহে বিএলওদের একাধিক মৃত্যুর ঘটনা উঠে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টপিক কি সিলেক্টেড? তিনি বিএলও মৃত্যুতে কিছু হলেই তিনি পোস্ট করছেন, কিন্তু একাধিক যে বঞ্চিত শিক্ষকরা তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তখন তো তার কোনো পোস্ট সামনে আসেনি। যেটা ওনার এগেনস্টে আছে সেটা কখনো উনি বলেন? হ্যাঁ, বিএলওর মৃত্যুতে তিনি শোক প্রকাশ এই জন্য করছেন কারণ তিনি যেভাবেই হোক এসআইআরটাকে আটকাতে চাইছেন। তা আমি বলবো, যদি এতই বাঘ হয়, বাংলার বাঘ, তাহলে আপনি বলে দিন না যে তৃণমূল যারা করে তারা এসআইআর ফর্ম ফিল আপ, এনিউমারেশন ফর্ম ফিল আপ করো না, আমি লড়ে রাস্তায় লড়ে দেখিয়ে দেবো। দম থাকে বলে দেখাক না, সবার সামনে নিন, নিয়ে এসআইআরের ওই ফর্মটা আপনি ছেড়ে ফেলুন। সাধারণ মানুষের কাছে বলছি, এই পরামর্শ যদি কেউ আপনাকে দেয় কখনোই করবেন না। এসআইআরটা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে রাজনীতি চলছে। যেসব মানুষজন রয়েছেন যারা এসআইআরের ফর্ম ফিল আপ করছেন, যারা এসআইআরের ফর্ম ফিল আপ কষ্ট করে কেউ ফিল আপ করছেন, কেউ বুঝতে পারেন না এটা কষ্ট করে ফিল আপ করছেন আপনারা মাথায় রাখবেন যে আপনারা দেশের কাজ করছেন। প্রত্যেক দেশের নাগরিক যেরকম ভোট দিয়ে দেশের কাজ করছেন, যেসব নাগরিক স্বইচ্ছায় ভদ্রভাবে ভালোভাবে, তৃণমূলগুলো না, ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, তারা দেশের কাজ করছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, যেসব মানুষের নাম ধরুন বাদ গেল বা নেই, তারা যখন হিয়ারিংয়ে যাচ্ছেন, জেনুইন যারা, হিয়ারিংয়ে ডাকবে তো সুপরামর্শ নিয়ে হিয়ারিংয়ে যান, কিচ্ছু হবে না। কাগজ থাকবে, আইন থাকবে, ডকুমেন্ট থাকবে, আপনার কিচ্ছু হবে না। আমি আপনাদেরকে বলছি, তারাও কিন্তু আমি বলবো দেশের কাজ করছেন। আমি বিভিন্ন জায়গায় এসআইআরে শুনছিলাম অনেক তৃণমূল নেতা বলছে আমরা করিয়ে দেবো। খুব সাবধান, তৃণমূল বললেই সাবধান হয়ে যান। 26,000 গেছে, সারদায় 22 লক্ষ মানুষের টাকা গেছে, সারা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে। এই তৃণমূল দলটা একটা প্রতারণামূলক দল, এটা বুঝতে হবে। তাই জন্য মানুষ যারা এনিউমারেশন ফর্ম ফিল আপ করছেন, ভালো মানুষের পরামর্শ নিন, যারা আইন বোঝে তাদের পরামর্শ নিন, যারা এই ইলেকশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত বা যারা জানে তাদের পরামর্শ নিন। নাম থাকলেও তাদের পরামর্শ নিন, নাম না থাকলেও এরকম ভালো মানুষ যারা, আপনারা কথা বললেই বুঝতে পারবেন কারা কারা এই কাজ বোঝে, তাদের পরামর্শ নিন। আপনার নিজের ফর্ম নিজে ফিল আপ করুন, জমা দিন। এটা আপনি দেশের কাজ করছেন, ভারতবর্ষের উন্নতির জন্য কাজ করছেন। এখানে কোনো রাজনীতি নেই, সমস্ত রাজনৈতিক দল এটা নিয়ে রাজনীতি করছে। এনিউমারেশন ফর্মে কোনো রাজনীতি নেই। এটা ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, 2002 সালেও হয়েছে, তারও 15-20 বছর আগে হয়েছে। যবে থেকে ভারত স্বাধীন হয়েছে প্রত্যেক 15-20 বছর পর পর হয়। হয়তো কখনো টাইম গ্যাপ কম থাকে, কখনো টাইম গ্যাপ বেশি থাকে, এবারে অনেক বেশি বছর পরে হচ্ছে। আবার এই 20 এখন হয়েছে, আবার 15-20 বছর পর আবার এসআইআর হবে। তাই যা ভুল ত্রুটি যা কিছু এইবারের এসআইআরে, মানুষের কাছে বলবো সমস্ত জিনিসটা ঠিকভাবে ফিল আপ করে, প্রয়োজনে নামে যদি ভুল থাকে কারেকশান করে, ফর্মে ফিল আপ করে আবার কারেকশান করে সমস্ত জিনিসটা ঠিক করিয়ে রাখুন। তাতে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্ত জিনিসটা ঠিক থাকবে। এবং এইটা যেটা আপনারা করছেন, নিজের ফর্ম নিজে ফিল আপ করে সঠিকভাবে জমা দিয়ে দেশের কাজ করছেন আমি বলবো। স্যার, একদিকে 2016 সালের যোগ্যরা, অন্যদিকে নতুন পরীক্ষার্থীরা, সবার ভবিষ্যৎ তো বিষবাও জলে। নিজের অপদার্থতা ঢাকতে আর কত নিচে নামবে এই সরকার? এটা অপদার্থতা ঢাকতে নামছে না, এটা সরকারি স্কুলগুলোকে উঠিয়ে দেওয়া এবং চুরি করার জন্য নামছে। আমার খুব খারাপ লাগছে এই ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। একটা লোক 100% রেজাল্ট করে তার লিস্টে নাম নেই, সে ইন্টারভিউ যেতে পারছে না। সারা ভারতে কোনো দিন এই জিনিস হয়নি। পশ্চিমবাংলাতে এর আগে, অ্যাটলিস্ট 2011 সালের আগে তো অন্তত আমরা দেখিনি, আর পৃথিবীতে কোনো দিন হয়নি। অন্তত যেসব দেশে গণতন্ত্র এবং আইন আছে, যেসব দেশে নেই সেটা আলাদা কথা। পৃথিবীর অনেক দেশ আছে গণতন্ত্রও নেই, আইনও নেই। এই ধরনের মেন্টালিটি যাদের হয় তাদেরকে ফ্রড স্টার বলা হয়। প্রত্যেকে ফ্রড। আজকে যাদের যাদের এই যে প্যানেল এক্সপায়ারি নিয়ে গল্প, যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন দালালগুলো এই এসএসসি অফিস থেকে বলছিল টেন্টেডদের লিস্ট দেওয়া হচ্ছে। কেন? তখনই সুপ্রিম কোর্টকে তো বলতে পারত,
যে আমার সরকারের এটা ভুল হয়েছে? বলেনি তো। অ্যাপ্লিকেশন ফাইল করতে পারতো তো, করেনি তো। ধামা চাপা ধামা চাপা ধামা চাপায় আস্তে আস্তে বেরোচ্ছে। এখন সমস্যাটা যেটা, রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্র যদি ধামাচাপা দিয়ে রাখে, সেটাকে বার করতে একটু সময় লাগে। বার করার পর রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্রের শক্তি অনেক বেশি, অর্থের কোনো অভাব নেই। মিনিটে মিনিটে সুপ্রিম কোর্ট করবে, মিনিটে মিনিটে ডিভিশন বেঞ্চ করবে, মিনিটে মিনিটেই করবে, এটা করবে। সেইটার সাথে লড়াই করতে হচ্ছে। আমি তো বলেছিলাম যে টেন্টেড লিস্ট যবে বেরিয়েছে, এটা টেন্টেড লিস্ট নয়, এরপরে আরও বেরোবে। আমি আবারও বলছি, 10 বছর পর এই পরীক্ষা যদি বাতিল না হয় আমি খুশি হব। এই পরীক্ষাতে যেসব ফ্রেশার ক্যান্ডিডেটরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছেন, তাদের যদি চাকরি হয় আমি খুশি হব। এবং আমি ফ্রেশার ক্যান্ডিডেটদের বলবো, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রেশার ক্যান্ডিডেটদের, পৃথিবীতে অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। পৃথিবীতে কোনো জায়গাতেই যেখানে সত্য প্রতিষ্ঠা হয়েছে, যেখানে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কোনো জায়গাতেই অধিকার কিন্তু কোনোদিন কেউ পায়নি। সবাই অধিকার তার ছিনিয়ে নিয়েছে। অসৎ মানুষদের বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নিতে হবে, এটাই সারা বাংলার মানুষের কাছে আমি বলবো।